নমস্কার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে চর্চা করব বা আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ন্যাশনাল ভ্যালুজ অ্যাজ এনশ্রিনড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই বিষয়টির সাধারণ অর্থ সম্পর্কে আমরা বুঝব, আর এটি টেকনিক্যালি কোন কোন দিকগুলোকে ইন্ডিকেট করছে সেগুলি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা গঠন করার চেষ্টা করব। এখানে বলা হয়েছে যে ভারতবর্ষের যে সংবিধান, সেই ভারতবর্ষের সংবিধান এরকম কতগুলি রাষ্ট্রীয় মূল্যবোধ রয়েছে, রাষ্ট্রীয় আদর্শ রয়েছে, যা মূলত যে কোনো দেশকে বা যে কোনো রাষ্ট্রকে একটি মৌলিকতার জায়গায় প্রতিষ্ঠিত করতে সাহায্য করে, কিংবা একটা মৌলিক আইডেন্টিটি প্রতিষ্ঠা করতে সাহায্য করে। সেই সমস্ত যে রাষ্ট্রীয় মূল্যবোধ বা রাষ্ট্রীয় আদর্শ, সে রাষ্ট্রীয় মূল্যবোধ বা আদর্শগুলিকে ভারতীয় সংবিধানে কিভাবে প্রিজার্ভ করা হয়েছে বা ভারতীয় সংবিধানে কিভাবে রক্ষণাবেক্ষণ করার কথা বলা হয়েছে, সেই বিষয়টি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ আমাদের মনে রাখা দরকার যে পৃথিবীর সবথেকে বৃহত্তম বা সবথেকে বড় লিখিত সংবিধান আমাদের ভারতবর্ষের সংবিধান। এই ভারতীয় সংবিধানের প্রস্তাবনা যদি আমরা ভালোভাবে অনুশীলন করি, তাহলে আমরা দেখতে পাব যে একটি রাষ্ট্র হওয়ার জন্য যে রাষ্ট্রের মৌলিক আদর্শ বা মৌলিক বৈশিষ্ট্য থাকে, সেই সমস্ত মৌলিক আদর্শ বা মৌলিক বৈশিষ্ট্য প্রকৃতপক্ষে ভারত ভূখণ্ডের বা ভারত রাষ্ট্রের যে সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, জীবনশৈলী, জীবন পদ্ধতি, ইতিহাস, সমস্ত কিছুরই প্রতিফলন আমরা দেখতে পাই প্রত্যেকটি ভারতীয়র জীবনশৈলীতে, জীবনচর্যায়, জীবন দর্শনে এবং রাষ্ট্রীয় দর্শনে। সুতরাং আমাদেরকে মনে রাখা দরকার যে ভারতীয় হিসেবে বা ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদের জীবনধারা, জীবনশৈলী এবং জীবনচর্যা তথা আমাদের চরিত্র নির্মাণ বা চরিত্র গঠন ইত্যাদি বিভিন্ন যে বিষয় রয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য সব কিছুরই প্রতিফলন আমরা দেখতে পাই। সাধারণভাবে আমাদের মনে রাখা দরকার যে কোনো রাষ্ট্রে যে সমস্ত বৈশিষ্ট্য থাকে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, বা যে কোনো একটি ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত একটি দেশ গঠিত হতে গেলে যেটি সবথেকে আগে দরকার সেটি হচ্ছে সার্বভৌম ক্ষমতা বা সভরেন্টি। এই যে সার্বভৌম মানে হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা। এই সর্বোচ্চ ক্ষমতার জন্য একটি রাষ্ট্র বাইরের রাষ্ট্রের সাথে সন্ধি করতে পারে। এই সার্বভৌম ক্ষমতার জন্য একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের প্রয়োজনে অন্য রাষ্ট্রকে আক্রমণ করতে পারে, কিংবা অন্য রাষ্ট্র যদি আক্রমণ করে সেটিকে প্রতিহত করতে পারে। বলা যেতে পারে যে কোনো একটি রাষ্ট্রের যে মৌলিক নিরাপত্তা, সেই মৌলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় এই ক্ষমতার প্রভাব বা এই ক্ষমতার প্রয়োগ আমরা বিশেষভাবে দেখতে পাই। দ্বিতীয় ক্ষেত্রে বলতে গেলে যে কোনো একটি ভৌগোলিক পরিমণ্ডল, একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিমণ্ডল থাকা দরকার রাষ্ট্র হতে গেলে বা দেশ হতে গেলে। সেই ভৌগোলিক পরিমণ্ডলের মধ্যে যে সংস্কৃতি, যে ভৌগোলিক পরিমণ্ডলের মধ্যে যে মানুষগুলি বসবাস করে, সে মানুষগুলির জীবনচর্যা, তার ইতিহাস, তার সংস্কৃতি, তার ঐতিহ্য সব কিছুই কিন্তু রাষ্ট্রের মধ্যে বিশেষভাবে গুরুত্ব পায় বা প্রতিফলিত হয়। তাহলে আজকে আমরা আলোচনা করব যে ভারতবর্ষের যে সমস্ত জাতীয় মূল্যবোধ রয়েছে, রাষ্ট্রীয় মূল্যবোধ রয়েছে, রাষ্ট্রীয় মূল্য রয়েছে, সে রাষ্ট্রীয় মূল্যগুলি কিভাবে ভারতবর্ষের সংবিধানে গুরুত্ব দেওয়া হয়েছে, কিংবা ভারতীয় সংবিধানে সেগুলিকে রক্ষণাবেক্ষণের চেষ্টা করা হয়েছে বা রক্ষণাবেক্ষণের প্রয়াস রয়েছে, সেগুলি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের বুঝে নিতে হবে ভ্যালু কি বা মূল্য কি। এই ভ্যালু শব্দটি আগে বুঝতে গেলে সবার আগে আমাদের বুঝে নিতে হবে যে এর সাথে কতগুলি টেকনিক্যাল বিষয় যুক্ত রয়েছে। সেগুলি হচ্ছে কি? সেগুলি হচ্ছে প্রয়োজন বোধ। অর্থাৎ
আমাদের মনে রাখতে হবে যে বিষয়গুলি ব্যক্তি বা সমাজ বা সময় বা পরিস্থিতির প্রয়োজন পূরণ করে সেই বিষয়গুলির মূল্য রয়েছে, বা বলা যেতে পারে যে বিষয়গুলি ব্যক্তি, সমাজ, সময় বা পরিস্থিতির উদ্দেশ্য পূরণে বিশেষ রূপে সাহায্য করে, বলা হয় যে সেই বিষয়গুলির মূল্য রয়েছে। অর্থাৎ এই প্রয়োজন পূরণ বা বিশেষ কার্যকারিতা নির্ণয়ের ক্ষেত্রে এই ভ্যালুর শব্দটির, বা বলা যেতে পারে যে কোনো বিষয়ে মূল্যায়ন করার ক্ষেত্রে বা তার ভালো দিক মন্দ দিক বিচার করার ক্ষেত্রে এ ভ্যালু বা মূল্যবোধ শব্দটির বিশেষ প্রকারের প্রয়োগ রয়েছে। অর্থাৎ বলতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে, যখন কোনো ব্যক্তি বা যখন কোনো সমাজ কোনো কাজ করে, তখন সেই ব্যক্তি বা সমাজ সে কাজ করার জন্য, কাজ করার পিছনে কতগুলি মৌলিক উদ্দেশ্যকে নিয়ে কাজ করে। যদি সেই কাজগুলি সেই মৌলিক উদ্দেশ্যকে যথাযথভাবে পূরণ করতে পারে বা কার্যকরী রূপে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে বলা হবে যে সেই কাজগুলির মূল্য রয়েছে। যদি উদ্দেশ্য পরিপূর্ণরূপে, অর্থাৎ এখানে আমাদের মনে রাখতে হবে পারফেক্টলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি যদি আমাদের উদ্দেশ্য চরিতার্থ না হয়, তাহলে সেক্ষেত্রে বলা হবে যে সেই কাজের মূল্য নেই। তো সহজ করে বলতে গেলে এখানে আমাদেরকে আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে ভ্যালু ইজ অ্যান ইন্ডিকেটর to evaluate the utility, importance, effectiveness, opportunity in respect to take decision as per the requirement of a situation for ensuring the appropriate move. এই কথার মধ্যে অনেকগুলো দিক উল্লেখ করা রয়েছে। এখানে প্রথমে বলা হয়েছে মূল্য বলতে এটি একটি সূচক, এটি একটি নির্ণায়ক। এটি কিসের সূচক, কিসের নির্ণায়ক? এইটি এমন একটি সূচক যেটি মূলত কতগুলি বিষয়কে মূল্যায়নে সাহায্য করে। যেমন বলা হয়েছে ইউটিলিটি, উপযোগিতা, যেমন বলা হয়েছে গুরুত্ব, যেমন বলা হয়েছে কার্যকারিতা, যেমন বলা হয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা, অপরচুনিটি। এই অপরচুনিটি, এফেক্টিভনেস, ইম্পর্টেন্স আর ইউটিলিটি, এই বিষয়গুলিকে যথাযথভাবে মূল্যায়নে সাহায্য করে। মূল্যায়নে সাহায্য করে কিসের নিরিখে? পরিপ্রেক্ষিত কি রয়েছে? পরিপ্রেক্ষিত রয়েছে যে সিচুয়েশনের রিকোয়ারমেন্ট, অর্থাৎ কোনো পরিস্থিতি কিছু না কিছু প্রত্যাশা করে। প্রত্যেকটি পরিস্থিতি প্রত্যেকটি সমাজ বা ব্যক্তির কাছে কিছু না কিছু প্রত্যাশা করে। পরিস্থিতি অনুসারে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সমাজকে কিছু না কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। আর আমাদের মনে রাখা দরকার, ব্যক্তির ভূমিকা যথাযথ পালন করার মধ্য দিয়ে, সমাজের ভূমিকা যথাযথভাবে পালিত হওয়ার মধ্য দিয়ে একটি রাষ্ট্রীয় যে সমস্ত ভূমিকা রয়েছে তার নাগরিকের প্রতি, তার ঐতিহ্যের প্রতি, তার সংস্কৃতির প্রতি, তার ইতিহাসের প্রতি, সেই দায়িত্ব কিন্তু যথার্থভাবে যেমন পালিত হয়, পাশাপাশি রাষ্ট্র প্রগতি অভিমুখে রাষ্ট্রীয় উন্নতি বা সমৃদ্ধিকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বা বিকাশের ধারাকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বিশেষ রকমের ভূমিকা পালন করে থাকে। সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে এই পরিস্থিতির প্রয়োজন বা রিকোয়ারমেন্ট অফ সিচুয়েশন একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যাকে 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 গুরুত্ব দেওয়া হয় যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, যে কোনো কাজের গুরুত্ব রয়েছে কিনা, তার ইউটিলিটি, উপযোগিতা রয়েছে কিনা, তার কার্যকারিতা রয়েছে কিনা, সেই বিষয়গুলি বিচার করার জন্য। এতে কেন করা হয়? এর পিছনেও একটি উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? যে এই কাজটি করার মধ্য দিয়ে ব্যক্তি বা সমাজ উপযুক্ত মুভ করতে পারে। উপযুক্ত মুভ মানে উপযুক্ত ক্রিয়াতে অংশগ্রহণ করতে পারে, উপযুক্ত কাজ সম্পাদন করতে পারে। তাহলে উপযুক্ত কর্ম সম্পাদন বা উপযুক্ত ক্রিয়া করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে সিদ্ধান্ত গ্রহণ করা খুব প্রয়োজন। সেই সিদ্ধান্ত গ্রহণের জন্যই আমাদের পরিস্থিতিকে বিচার বিবেচনা করতে হয়। আর সেই পরিস্থিতি বিচার বিবেচনা করতে হয় কোন বিষয়গুলিকে? পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া হয় কিসের জন্য? মূলত ইউটিলিটিকে মূল্যায়ন করার জন্য, বা ইম্পর্টেন্সকে মূল্যায়ন করার জন্য, বা এফেক্টিভনেসকে মূল্যায়ন করার জন্য, বা অপরচুনিটিকে মূল্যায়ন করার জন্য। এই যে সামগ্রিক প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটিকেই বলা হচ্ছে ভ্যালু। অর্থাৎ এটি একটি গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর, যার মাধ্যমে আমরা এই ধরনের কাজগুলি সম্পন্ন করে থাকি।
যেমন এখানে একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সিগনিফিক্যান্ট অ্যাপ্লিকেশন অফ নলেজ ক্যান হেল্প টু সলভ প্রবলেম অফ লাইফ প্রপারলি। এখানে যেমন এই বলা হয়েছে যে এই লাইনটির অর্থ কি? বলা হচ্ছে যে সিগনিফিক্যান্ট অ্যাপ্লিকেশন অফ নলেজ, জ্ঞানের যদি তাৎপর্যপূর্ণ প্রয়োগ হয়, জ্ঞানের তাৎপর্যপূর্ণ প্রয়োগের মধ্য দিয়ে জীবনের যে কোনো সমস্যাকেই উপযুক্তভাবে সমাধান করা যায়। তাহলে এখানে প্রধান শর্তটা কী আছে? জ্ঞানের উপযুক্ত প্রয়োগ, জ্ঞানের তাৎপর্যপূর্ণ প্রয়োগ। সে জ্ঞানের তাৎপর্যপূর্ণ প্রয়োগের মধ্য দিয়ে কিন্তু জীবনের সমস্যার সমাধান হবে। আমরা কেন এটাকে বিশ্বাস করব? এটাকে আমরা কেন গ্রহণ করব? যদি আমরা এই বক্তব্যের মধ্যে থাকা বা এই যে জ্ঞানের যে ক্ষেত্র, সেই জ্ঞানের ক্ষেত্র বা এই জ্ঞানের বিষয়কে যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করি বিভিন্ন যৌক্তিক মানদণ্ডে, মূলত মূল্যায়নের জন্য সময়ের চাহিদা অনুসারে সময়ের বিভিন্ন রকম নির্ণায়কগুলিকে বিচার বিবেচনা করার মধ্য দিয়ে আমরা যদি এইটিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করি এবং দেখি যে সত্যি এর গুরুত্ব রয়েছে কিনা, জ্ঞানের তাৎপর্যপূর্ণ প্রয়োগ অর্থাৎ জ্ঞানকে শুধুমাত্র আংশিক রূপে প্রয়োগ করলে হবে না, জ্ঞানকে প্রারম্ভিক পর্যায়ে অর্থাৎ স্বল্প পর্যায়ে অপরিপূর্ণ রূপে প্রয়োগ করলে হবে না। জ্ঞানের যদি প্রকৃত নির্যাস বা তার গুরুত্বের সৌরভকে অনুভব করতে হয়, তাহলে কিন্তু জ্ঞানের তাৎপর্যপূর্ণ প্রয়োগ প্রয়োজন। তো সেইটিকে আমরা কি করলাম? যৌক্তিক মানদণ্ডে বিচার বিশ্লেষণ করলাম। যদি বিচার বিশ্লেষণ করার পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে সত্যিই এটি গুরুত্বপূর্ণ বা এই কথাটি গ্রহণযোগ্য, তখনই বলবো যে সত্যি এই জ্ঞানটির গুরুত্ব রয়েছে বা এটির মূল্য রয়েছে। এই হলো মূল্য বিষয়ক একটি সাধারণ ধারণা। এরপরে আমরা আরও কতগুলি বিষয় নিয়ে বুঝে নেব। সেটি হচ্ছে এরপরে বুঝবো ন্যাশনাল ভ্যালুস বলতে কি বোঝায় বা ভ্যালু বলতে কি বোঝায়। আমরা শুরুতেই আলোচনা করে নিয়েছি যে একটি রাষ্ট্রের অস্তিত্বকে প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রের যে জনগোষ্ঠী থাকে সে জনগোষ্ঠীর অতীত ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, জীবনশৈলী, জীবনযাত্রা, সেই সমস্ত বিষয়গুলিকে মান্যতা দেওয়ার জন্য যে নির্ধারকগুলিকে আমরা গুরুত্ব দিয়ে থাকি, সেগুলি হচ্ছে রাষ্ট্রীয় মূল্যের কয়েকটি গুরুত্বপূর্ণ একক বা নির্ণায়ক। এখানে বলতে হয় যে ন্যাশনাল ভ্যালু ইজ অ্যান এফেক্টিভ প্যারামিটার অফ ন্যাশনাল আইডেন্টিটি। যে কোনো রাষ্ট্রকে একটা নতুন মর্যাদায় প্রতিষ্ঠা করতে সাহায্য করে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন পৃথিবীতে বহু রাষ্ট্র রয়েছে, তার মধ্য থেকে ভারতবর্ষ হচ্ছে এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রটি তার নিজের ইতিহাস, নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য, নিজের জীবনশৈলী, জীবনচর্যা প্রভৃতির জন্য আজকে সমগ্র বিশ্বে, সমগ্র পৃথিবীর যত রাষ্ট্র রয়েছে তার মধ্যে থেকে একটি অন্যতম একটি বিশেষ প্রকারের একটি পরিচয় কিন্তু প্রতিষ্ঠা করতে পেরেছে, এটি আইডেন্টিটিকে এস্টাবলিশ করতে পেরেছে। এখানে বলা হচ্ছে যে ন্যাশনাল আইডেন্টিটি ইন রেসপেক্ট টু এনশিওর দ্য সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্ট টু লিভ অ্যান্ড টু গ্রো হ্যাপিলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি বাই রিপ্রেজেন্টিং দ্য বেসিক্স অফ কালচার অ্যান্ড ইটস প্রিজার্ভেশন। ভারত রাষ্ট্রের যে সংস্কৃতি রয়েছে, বলা যায় যে কোনো রাষ্ট্রের যে সংস্কৃতি রয়েছে, যে কোনো রাষ্ট্রের যে ইতিহাস রয়েছে, ইতিহাসকে বহন করে নিয়ে চলে যে সমস্ত জ্ঞান রয়েছে, তাৎপর্যপূর্ণ জ্ঞান রয়েছে, যার সংস্কৃতিকে বহন করে চলে, সে সংস্কৃতি, ইতিহাস এবং সেই রাষ্ট্রের যে বসবাসকারী জনগণ, সেই জনগণের নিরাপত্তা, তার যে দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদা, মৌলিক অধিকার, তাকে যথার্থভাবে মান্যতা দেওয়ার জন্য, তাকে প্রতিষ্ঠা করার জন্য বা সেই সমস্ত কাজগুলি করার জন্য যে উপযুক্ত পরিবেশ এর প্রয়োজন রয়েছে, সে উপযুক্ত পরিবেশ নির্মাণের জন্য যে সমস্ত প্যারামিটার বা যে সমস্ত সূচকগুলি বিশেষ প্রকারের ভূমিকা পালন করে থাকে, সেই প্যারামিটারগুলোকে ন্যাশনাল ভ্যালুস বলে। যেমন উদাহরণস্বরূপ আমরা শুরুতেই আলোচনা করেছিলাম সভরেন্টি বা সার্বভৌম ক্ষমতা। এই সার্বভৌম ক্ষমতা যে কোনো রাষ্ট্রের অন্তর্ভুক্ত নাগরিক বা জনগণকে নিরাপত্তা প্রদান করার জন্য কিন্তু অত্যন্ত আবশ্যক। এবং বলা যেতে পারে যে একটি রাষ্ট্রের অন্তর্ভুক্ত সমস্ত সিস্টেমের মধ্যে একটি ডিসিপ্লিন স্ট্যাবলিশ করার ক্ষেত্রেও কিন্তু এর গুরুত্ব অনস্বীকার্য।
আমাদের এই বিষয়টি মনে রাখা খুব দরকার। একটি উদাহরণ দিয়ে যেমন বলা যেতে পারে যে রাষ্ট্রীয় মূল্যের মধ্যে কি কি পড়ছে, যেমন আমরা অলরেডি আলোচনা করলাম সার্বভৌম ক্ষমতা বা সভরেন্টি। সোশ্যালিজম হচ্ছে আরেকটি বিবেচ্য বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয়। সমাজতন্ত্র, সামাজিকতা, বা এখানে বলা হয় সমাজবাদ। এখানে প্রত্যেকটি মানুষের সমান অধিকার থাকবে, প্রত্যেকটি মানুষ সমান যোগ্যতা অনুসারে তাদের প্রাপ্যের যে অধিকার বা সুযোগ, সে অধিকার বা সুযোগকে কিন্তু যথার্থভাবে উপভোগ করতে পারবে। এটি একটি বিবেচ্য বিষয়। এরপরে রয়েছে গণতন্ত্র, সেকুলারিজম, গণতান্ত্রিক বিষয় এবং রিপাবলিক বিষয়টি। গণতন্ত্র, তারপরে হচ্ছে ধর্মনিরপেক্ষতা এবং প্রজাতন্ত্র। এই হলো কতগুলি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। এগুলি সম্পর্কে আমরা পরবর্তীতে বিশদভাবে বিশ্লেষণ করব বা আলোচনা করব। এরপরে আমরা দেখে নিতে চাই ভারতীয় সংবিধানে এরকম কি কি বিষয় রয়েছে। যেমন বলা হচ্ছে যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সিগনিফিক্যান্টলি রিপ্রেজেন্টস দ্য এফোর্ট টু এনশ্রিন অর টু প্রিজার্ভ। এই যে এনশ্রিন শব্দটির অর্থ হচ্ছে টু সংরক্ষণ করা, রক্ষণাবেক্ষণ করা। ভারতবর্ষের সংবিধান কিন্তু রক্ষণাবেক্ষণ করে চলেছে। ভারত রাষ্ট্র যতদিন ধরে স্বাধীন হয়েছে, যবে থেকে স্বাধীন হয়েছে তবে থেকে এই যে জাতীয় মূল্য, যেমন এখানে সার্বভৌমত্বের কথা বলা হয়েছে, যেমন এখানে সমাজতন্ত্রের কথা বলা হয়েছে, যেমন এখানে গণতন্ত্রের কথা বলা হয়েছে, ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে এবং প্রজাতন্ত্রের কথা বলা হয়েছে। এই সমস্ত মৌলিক যে সমস্ত বিবেচ্য বিষয়, সে বিবেচ্য বিষয়গুলিকে বা মূল্যগুলিকে যথার্থভাবে রক্ষণাবেক্ষণ করে চলেছে ভারতীয় সংবিধান। এই বিষয়গুলি সম্পর্কে আমরা স্পষ্টভাবে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা, প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সে প্রস্তাবনা থেকে কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাই ভারত রাষ্ট্রে এই জিনিসগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য বিশেষ প্রকারের ব্যবস্থা রয়েছে, বিশেষ প্রকারের গুরুত্ব রয়েছে, আইন কানুনের অস্তিত্ব রয়েছে বা আইন কানুনের প্রয়োগ আমরা দেখতে পাই। সেজন্য একটি তাৎপর্যপূর্ণ বিচার্য বিষয় যে ভারতীয় সংবিধান ভারতীয় মূল্যবোধ বা রাষ্ট্রীয় মূল্যবোধকে প্রতিষ্ঠা করার জন্য বা রাষ্ট্রীয় মূল্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিশেষ প্রকারের ভূমিকা পালন করে থাকে। এবার আমরা দেখে নেব যে এই ভারতীয় সংবিধানে এই রক্ষণাবেক্ষণের জন্য কি ধরনের কাজ করা আছে। অর্থাৎ এখানে যেমন বলা হচ্ছে যে সার্বভৌমকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, এখানে সেকুলারিজমের কথা বলা হয়েছে, এখানে সোশ্যালিজমের কথা বলা হয়েছে, এখানে ডেমোক্রেসির কথা বলা হয়েছে এবং রিপাবলিক যে কনসেপ্ট বা প্রজাতন্ত্র, সে প্রজাতন্ত্রের কথা বলা হয়েছে। তাহলে এই মূল্যগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য কি কি করার কথা বলা হয়েছে, কি কি করণীয় রয়েছে ভারতীয় সংবিধানে এসে এরকম কতগুলি বিবেচ্য বিষয়, যে বিষয়গুলি বা যে কাজগুলির কথা বলা আছে, স্পষ্ট করে বলা আছে, নির্দেশ করা আছে, সে কাজগুলির মধ্য দিয়ে প্রকৃতপক্ষে সে ন্যাশনাল ভ্যালুসগুলোকে রক্ষণাবেক্ষণ করা হয় বা করা যায়। প্রথম যে কাজটির কথা বলা হয়েছে, জাস্টিস টু অল সিটিজেন্স, সমস্ত নাগরিকদের কাছে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, সকল নাগরিককে ন্যায় দিতে হবে, অন্যায় হতে দেওয়া যাবে না। এখানে বলা হয়েছে, এখানে নির্ণয়গুলি বলে দেওয়া হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ। সামাজিক ক্ষেত্রে কোনো রকমের অন্যায় করা যাবে না, অর্থনৈতিক ক্ষেত্রে কোনো রকমের অন্যায় করা যাবে না, এখানে পলিটিক্যাল ক্ষেত্রেও কিন্তু কোনো রকমের অন্যায় করা যাবে না, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে যাতে কোনো রকমের অন্যায় যাতে না হয়। অর্থাৎ সকল নাগরিক যাতে নিজেদের যোগ্যতা অনুসারে নিজেদের অধিকার ভোগ করতে পারে, কারো অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, কারো অধিকার যাতে বিঘ্নিত না হয়, কেউ যাতে শোষিত না হয়, এই সমস্ত বিষয়গুলি রক্ষণাবেক্ষণের কথা স্পষ্ট করে বলা আছে। এবং এই কাজটির মধ্য দিয়ে প্রকৃতপক্ষে যে ন্যাশনাল ভ্যালু স্ট্যাবলিশড হয়, সে ভ্যালুটি হচ্ছে সমাজতন্ত্র, সোশ্যালিজম। এই কাজগুলির মধ্য দিয়ে সোশ্যালিজম নামক ন্যাশনাল ভ্যালুসটিকে স্ট্যাবলিশড করার কথা বলা হয়েছে। এই সোশ্যালিজমের মধ্য দিয়ে সোশ্যালিজম এস্টাবলিশ করার জন্য এই জাস্টিস টু অল সিটিজেন্স এর কিন্তু কাজটি স্পষ্ট করে ভারতীয় সংবিধানে বিভিন্ন আইন কানুন প্রবর্তনের মধ্য দিয়ে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে বা গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এই রকম যে লিবার্টি টু অল সিটিজেন, লিবার্টি, স্বাধীনতা, সমস্ত নাগরিককে স্বাধীনতা দিতে হবে, সমস্ত নাগরিক যেন স্বাধীনতা লাভ করে, কিন্তু স্বাধীনতা যাতে অবাধ না হয় সেই জন্য এখানে কতগুলি এরিয়া
বা ক্ষেত্রকে উল্লেখ করে দেওয়া হয়েছে। কোন কোন ক্ষেত্রে স্বাধীনতা এখানকার নাগরিক ভোগ করবে? চিন্তনের ক্ষেত্রে, মত প্রকাশের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, হ্যাঁ, ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় চর্চার ক্ষেত্রে, ধর্মচর্চার ক্ষেত্রে, এই সমস্ত বিষয়গুলিতে যেন তাদের স্বাধীনতা থাকে, তারা যেন স্বাধীনতা ভোগ করতে পারে। আমি কি ধরনের চিন্তন করব, কী ধরনের ভাবনা চিন্তা করব, বা সেই ভাবনাগুলোকে আমি কিভাবে প্রকাশ করব, তবে আমাদের মনে রাখতে হবে কোনো ভাবনার প্রকাশ যাতে কোনোভাবে রাষ্ট্রীয় সার্বভৌমকে ক্ষুণ্ণ করতে না পারে, রাষ্ট্রীয় সার্বভৌমকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখা দরকার। এবং সেই সম্পর্কে ভারতীয় সংবিধানে বিশেষ রকমের কর্মপদ্ধতি বা কর্মপ্রয়াস সম্পর্কে উল্লেখ করা রয়েছে। সেজন্য আমরা মত প্রকাশ করব, আমরা স্বাধীনভাবে বিশ্বাস স্থাপন করব, আমরা ধর্মীয় চর্চা করব, সবই ঠিক আছে। আমাদেরকে কিন্তু মনে রাখা দরকার যাতে এই মত প্রকাশ যাতে কোনোভাবে রাষ্ট্রীয় যে সার্বভৌম, সে সার্বভৌমকে ক্ষুণ্ণ করতে না পারে, নষ্ট করতে না পারে, সেইটিকে দেখাও কিন্তু আমাদের প্রত্যেকটি নাগরিকের কর্তব্য। সেটি এই কাজগুলির মধ্য দিয়ে ভারতীয় জাতীয় যে মূল্যবোধের যে বিষয়, যেমন সভরেন্টি, যেমন এখানে বলা হয়েছে গণতন্ত্র, সে গণতন্ত্রের আদর্শ এবং সার্বভৌমের আদর্শ এবং সমাজতন্ত্রের আদর্শকে কিন্তু যথার্থভাবে প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে এই যে ন্যাশনাল ভ্যালুসগুলি রয়েছে, যেমন সভরেন্টি, সোশ্যালিজম, ডেমোক্রেসি এবং রিপাবলিক, প্রজাতন্ত্র, নাগরিকদের স্বার্থ, নাগরিকদের অধিকার, নাগরিকদের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা প্রভৃতি প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্র বিশেষ রকমের উদ্যোগ বা কর্মপদ্ধতি উদ্যোগ গ্রহণ করবে বা কর্মপদ্ধতি প্রবর্তন করবে। এইটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। ভারতবর্ষের সংবিধানে এই যে উদ্দেশ্য, এই যে লক্ষ্য, সে সম্পর্কে স্পষ্ট করে বলা হয়েছে লিবার্টি টু অল সিটিজেন্স। একই রকমভাবে ন্যাশনাল ভ্যালুসগুলোকে স্ট্যাবলিশ করার জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ কথাটিকে বলা হয়েছে ইকুয়ালিটি টু অল সিটিজেন্স। ইকুয়ালিটি, সবাই যেন সমমর্যাদা বা সাম্য যেন প্রতিষ্ঠা করা সহজ হয়। এখানে এবার বলা হয়েছে সাম্য সর্বক্ষেত্রে সম্ভব নয়। ব্যক্তিগত ক্ষমতার পরিপ্রেক্ষিতে সাম্য প্রতিষ্ঠা করা কখনো যায় না, কারণ প্রত্যেকটি মানুষের মধ্যে স্বাতন্ত্রতা রয়েছে, প্রত্যেকটি মানুষের মধ্যে সামর্থ্যের দিক থেকে স্বাতন্ত্রতা রয়েছে। প্রত্যেকটি মানুষের বৌদ্ধিক ক্ষমতা একরকম হয় না, প্রত্যেকটি মানুষের জীবনশৈলী একরকমের হয় না। তার জন্য প্রত্যেকটি মানুষের কর্মপদ্ধতি, কর্মপ্রয়াস বা কর্ম উদ্যোগ সমপ্রকৃতির হয় না। সেজন্য বলা হয়েছে সাম্য কোন ক্ষেত্রে প্রতিষ্ঠা করা হবে? এখানে বলা হয়েছে যে মর্যাদার ক্ষেত্রে, অর্থাৎ যার যা মর্যাদা রয়েছে, সে বা প্রাপ্য রয়েছে, অধিকার রয়েছে, সে মর্যাদার ক্ষেত্রে যাতে কোনো রকমভাবে তাদের মর্যাদা হানি না হয়, সেক্ষেত্রে সমতা বিধান করা খুব প্রয়োজন। দ্বিতীয় ক্ষেত্রে রাষ্ট্রীয় যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে এবং যে সমস্ত ব্যক্তি যে সুযোগ সুবিধা যে মাত্রায় পেতে পারে, যে শর্ত বা যে কন্ডিশনের পরিপ্রেক্ষিতে যে সুযোগ সুবিধা তারা পেতে পারে, সেই সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রেও যাতে কোনো রকমের বৈষম্য না থাকে, সেই বিষয়টিও ভারতীয় সংবিধানে যথার্থভাবে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ যদি নাগরিকদের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়, সে সাম্য প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে রাষ্ট্রীয় যে মূল্য গণতন্ত্র, রাষ্ট্রীয় মূল্য যে সমাজতন্ত্র এবং প্রজাতন্ত্র, রিপাবলিক কনসেপ্ট বা ডেমোক্রেসি, সেইগুলিকে কিন্তু রক্ষণাবেক্ষণ করা যাবে, সেগুলিকে প্রতিষ্ঠা করা যাবে। এবং তার জন্যই ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় এই বিষয়গুলোকে স্পষ্টভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কর্ম সম্পর্কে বলা হয়েছে, যেটি হচ্ছে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ আধার, যেটি প্রজাতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ আধার হিসেবে ধরা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে যেটি সমাজতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ আধার। এবং এই যে আধার, এই যে কর্মপদ্ধতি, এটি আমাদের ভারত ভূখণ্ডের ইতিহাস, ভারত ভূখণ্ডের সংস্কৃতি ঐতিহ্যকে বহন করে চলেছে দিনের পর দিন। সেই বিষয়টি হচ্ছে সৌভ্রাতৃত্ব, ফ্রেটার্নিটি অ্যামং অল সিটিজেন্স। প্রত্যেকটি নাগরিক বা প্রত্যেকটি মানুষের মধ্যে, প্রত্যেকটি ভারতীয়র মধ্যে যাতে সৌভ্রাতৃত্ববোধ বিশেষ রূপে প্রতিষ্ঠিত হয়, ফ্রেটার্নিটি যাতে স্ট্যাবলিশড হয়। এই ফ্রেটার্নিটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ফ্রেটার্নিটির কনসেপ্টটির জন্যই
কনসেপ্টটি মূলত প্রতিষ্ঠিত হয়েছে যে ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ সংস্কৃতি, যে সংস্কৃতি প্রমাণ করেছে যে ভারতবর্ষেই শুধু এই সৌভ্রাতৃত্বের বিষয়টি গুরুত্বপূর্ণ নয়, ভারতবর্ষের মানুষ যেমন নিজেদের সাথে নিজেদের ক্ষেত্রে যেমন সৌভ্রাতৃত্ব দেখাতে পারে এবং অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রেও সে সৌভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিতে পারে, সেই জন্য ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আধার হিসেবে ধরা হয় বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ এই পৃথিবী বা বসুধা হচ্ছে বসুধার অন্তর্ভুক্ত প্রত্যেকটি মানুষই যেন আমার আত্মীয় এবং প্রত্যেকটি মানুষের মধ্যেই যেন মানুষের সাথেই যেন আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এক মানবিকতার সম্পর্ক। সেই আদর্শ, সেই সংস্কৃতি ভারত ভূখণ্ডে বা ভারত সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ আধার, যেটি আমরা এই ফ্রেটার্নিটি বা সৌভ্রাতৃত্বের কনসেপ্টের মধ্য দিয়ে প্রকাশিত হতে স্পষ্টভাবে দেখতে পাই। এখানে সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এটি মূলত উদ্দেশ্য কি? এটি মূলত হচ্ছে যে মানুষের যে ডিগনিটি, মর্যাদা, প্রত্যেকটি ব্যক্তির ডিগনিটি রয়েছে, সে ডিগনিটিকে প্রতিষ্ঠা করার জন্য, কারো ডিগনিটি যাতে ক্ষুণ্ণ না হয়, কারো মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, সেটিকে রক্ষণাবেক্ষণ করার জন্য এই বিষয়টির কথা বলা হয়েছে। বলা হয়েছে রাষ্ট্রীয় ঐক্যের কথা। ভারত ভূখণ্ডে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সমাজ, প্রত্যেকটি বর্ণ, প্রত্যেকটি জনসম্প্রদায়ের মধ্যে যাতে একটি সুসামঞ্জস্যপূর্ণ ঐক্য প্রতিষ্ঠিত হয়, যা ভারত রাষ্ট্রকে একটি বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠা করতে সাহায্য করে, সেই ঐক্য অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই ঐক্য প্রতিষ্ঠা করার জন্য ফ্রেটার্নিটির প্রয়োজনীয়তা রয়েছে, সৌভ্রাতৃত্বের প্রয়োজনীয়তা রয়েছে। ফ্রেটার্নিটির প্রয়োজনীয়তা কেন রয়েছে? না তো জাতীয় ইন্টিগ্রিটি বা জাতীয় সংহতিকে প্রতিষ্ঠা করার জন্য যদি ভারত রাষ্ট্রকে সংঘবদ্ধ করতে হয়, ভারত রাষ্ট্রের মধ্যে যাতে ঐক্যের বাতাবরণ থাকে, তার জন্য ইন্টিগ্রিটির কথা বলা হয়েছে। এই বিষয়গুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা ভারতীয় সংবিধানে বিশেষ মর্যাদায়, বিশেষ রূপে এই বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এতক্ষণ আমরা আলোচনা করলাম যে ভারতীয় যে সমস্ত রাষ্ট্রীয় মূল্যবোধ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়, যেমন সার্বভৌম, যেমন গণতন্ত্র, যেমন সমাজতন্ত্র, যেমন বলা যায় ধর্মনিরপেক্ষতা, এবং যেমন বলা হয় প্রজাতন্ত্র, এই কনসেপ্টগুলোকে রক্ষা করার জন্য, এই আদর্শগুলিকে রক্ষণাবেক্ষণ করার জন্য ভারতবর্ষে যে বিশেষ প্রকারের কর্মপদ্ধতির কথা বলা হয়েছে, যেমন বলা হয়েছে জাস্টিসের কথা, যেমন বলা হয়েছে ইকুয়ালিটির কথা, যেমন বলা হয়েছে ফ্রেটার্নিটির কথা, এই সমস্ত কাজগুলির মধ্য দিয়ে ভারতবর্ষে মূলত ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই ন্যাশনাল ভ্যালুসগুলোকে কিন্তু রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। সেজন্য বলা হচ্ছে ন্যাশনাল ভ্যালুস অ্যাজ এনশ্রিন্ড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানে এই বিষয়গুলিকে কিন্তু রক্ষণাবেক্ষণ করা হচ্ছে দিনের পর দিন। আপনারা মনোযোগ সহকারে শুনলেন, তার জন্য ধন্যবাদ।